আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। বাংলায় একটা প্রবাদ আছে, ভূতের মুখে রাম নাম। অর্থাৎ ভূত যখন ঠেলায় পড়ে তখন রাম নাম করতে ভূতও কিন্তু বাধ্য হয়। বাংলাদেশের সেনাপ্রধান আজকে বাংলাদেশের উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন, এবং ওই ভাষণটা যখন আমি শুনছিলাম, বিশ্বাস করুন, প্রাচীনপন্থী সেই প্রবাদটার কথা আমার মনে পড়লো, যে ভূতের মুখে রাম নাম। অর্থাৎ ঠেলায় পড়লে সেনাপ্রধানও যে রাম নাম জপ করতে বাধ্য হন, তা কিন্তু আজকে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া প্রচার করতে শুরু করলেন। আজকে সেনাপ্রধান কি বলেছেন, আমি এর সঙ্গে কিছু ভিডিও দেখাবো, সেনাপ্রধানের ভিডিও। তারপর আমি কিছু প্রশ্ন করতে চাই এই বাংলাদেশের সেনাপ্রধানকে। হঠাৎ করে কি এমন হলো তিনি হঠাৎ করে মোহাম্মদ ইউনূসের এই সরকারকে হুমকি বা হুঁশিয়ারি দিতে শুরু করলেন, একদম প্রকাশ্যে, কোনো রাগ ঢাক নেই। এবং তিনি প্রকাশ্যে বলছেন, আমি সতর্ক করে দিচ্ছি সকলকে। পরে আবার বলবেন না আমি সতর্ক করিনি, আই হ্যাড এনাফ ফর লাস্ট 8 মান্থস। অর্থাৎ শেষ 8 মাসে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু সহ্য করেছি। তবে এবার আমি সতর্ক করে দিচ্ছি যে দেশের অবস্থা যদি আপনারা এরকম করেন, তাহলে আমাকেই হয়তো কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কে বলছেন? সেনাপ্রধান, যিনি শেষ 8 মাস ধরে কার্যত বাংলাদেশের এই ধ্বংসলীলার জন্য দায়ী। তিনি হঠাৎ করে এই কথাগুলো বলতে শুরু করেছেন। কারণটা কি? কিসের ভয়ে? হঠাৎ করে সেনাপ্রধান কি আত্ম উপলব্ধি করে জেগে উঠে বুঝতে শুরু করলেন যে তাদের সময়টা শেষ হয়ে গেছে? নাকি শেষ 2 দিন আগে ভারতের সেনাপ্রধানের বার্তা, জয়শঙ্করের স্পিচ, অজিত দোভালের বাংলাদেশ এবং ভারত সীমান্তে বিস্ফোরক এক মিটিং, কক্সবাজারে বিমান ঘাঁটিতে আগুন, একের পর এক ঘটনায় তিনি অন্তত সময়, মানে এই যে সরলরেখাটা জুড়ে 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 বিন্দুগুলো বুঝতে শুরু করে দিয়েছেন, তাদের সময়কাল হয়তো শেষ হতে শুরু করেছে। আর যেভাবে আন্তর্জাতিক প্রেসার বাংলাদেশের উপর বাড়তে শুরু হয়েছে, এরপরে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার কদিন থাকবেন, সেটাই তো একটা বড় প্রশ্ন। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। অর্থাৎ ইউএসএইডের টাকা যেভাবে 9-6 করা হয়েছে শেখ হাসিনাকে ছড়ানোর পিছনে, এবং মোহাম্মদ ইউনূস যেভাবে চক্রান্ত করে ক্ষমতায় বসেছেন, তার সুযোগ, মানে তার দোসর, তার সুযোগ কিন্তু এই সেনাপ্রধানও নিয়েছেন। 8 মাস কেন লাগলো সেনাপ্রধানের আজকে এই কথাগুলো বলতে? উনি কি 8 মাসে দেশের অবস্থা পরিস্থিতি দেখেননি? যখন একের পর এক ঘটনা দেশ জুড়ে হচ্ছিল, তখন কি উনি ঘুমিয়েছিলেন, নাকি সুযোগের অপেক্ষা করছিলেন? যেই দেখেছেন সরকারটা একটু টালমাটাল জায়গায় চলে গেছে, যখন সমন্বয়ক, উপদেষ্টা কিংবা বিএনপি কিংবা জামাতের একে অপরের সঙ্গে লড়াইগুলো উন্মুক্ত ময়দানে এসে পড়েছে, ঠিক তখন তিনি আবার সুযোগের সদ্ব্যবহার করতে আসরে নামলেন। অনেক প্রশ্ন কিন্তু থেকে যায়। তবে আজকে সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন, আগে সেইগুলো আপনারা শুনুন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন আসলে এই সেনাপ্রধানের কথা বলার পিছনেও কিন্তু অনেক বড় চক্রান্ত বা ষড়যন্ত্র লুকিয়ে আছে। এই সেনাপ্রধান বলেছেন, আমরা নিজেরা হানাহানিতে ব্যস্ত, যে হানাহানির সুযোগ নিচ্ছেন অপরাধীরা। আরো একটা বিষয়, বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা অবনতির জন্য আইন প্রশাসন, র্যাব, পুলিশ, সেনাবাহিনী সকলকে দায়ী করতে শুরু করেছেন সাধারণ মানুষ। সেনাপ্রধান বলছেন, এই যে স্বাধীনতার পরে এতদিনকার ইতিহাস, এতে বাংলাদেশের যে স্থিতিশীলতা রক্ষা করেছে তা কিন্তু এই পুলিশ, র্যাব এবং বিজেপি সদস্যরাই। তাহলে আজকে কেন কাঠগড়ায় তুলছেন এদের সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো? দেখুন, এতদিন আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ সুখে শান্তিতে থাকতে চাই, আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। সরকারের মাথার উপরে কখনো আওয়ামী লীগ ছিল, কখনো একটা নির্বাচিত সরকার ছিল, কিন্তু আপনি ষড়যন্ত্র করে যে সরকারকে মাথায় বসিয়েছেন, তাদের কন্ট্রোলটাই সরকারের উপর নেই। মানে দেশ মোহাম্মদ ইউনূস চালাচ্ছেন নাকি সমন্বয়করা চালাচ্ছেন,
নাকি উপদেষ্টারা চালাচ্ছেন, নাকি ছাত্র নেতারা ডিকটেট করছেন, কিছুই বোঝা যাচ্ছে না। ফলে যা হওয়ার তাই হয়েছে। ফলে আর সেনাপ্রধান কি বলেছেন? সেনাপ্রধান বলেছেন, আমার নিজের কোনো আকাঙ্ক্ষা নেই, ফলে আমার কোনো এই ক্ষমতা দখলের কোনো ইচ্ছাই নেই, আমি শুধু জাতির উদ্দেশ্যে এই কথাগুলো বলছি, কারণ বাংলাদেশকে সর্বোচ্চ জায়গায় একটা নিয়ে যেতে তিনি উদ্গ্রীব। হঠাৎ করে 8 মাস পরে তিনি রিয়েলাইজ করলেন বাংলাদেশকে তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে এক সর্বোচ্চ আসনে নিয়ে যেতে চান। পুরো ব্যাপারটাই কি ফিসি ফিসি লাগছে? মানে আপনাদের খুব হঠাৎ করে আপনারাও কি বিশ্বাস করছেন 8 মাস ধরে সেনাপ্রধান কিছুই দেখেননি, সেনাপ্রধান বাংলাদেশ সম্পর্কে কিছুই জানেন না, এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতির পিছনে কারা দায়ী তিনি সত্যি এই বিষয়গুলো কিছু জানেন না? এটা কি হতে পারে? যে সরকার, সামরিক সরকার, যে সরকার সেনাবাহিনীর প্রত্যক্ষ মদতে ক্ষমতায় বসেছে, সেই সরকারের আপাত নিরীহ ব্যর্থতাগুলোর দায় এই সেনাপ্রধানের, এই সেনাবাহিনীর, এবং সর্বোপরি আজকে বাংলাদেশের এই দুরবস্থার জন্য এই সেনাপ্রধানও কিন্তু দায়ী, এটুকু কিন্তু মাথায় রাখবেন। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। আমি যদি ধরেও নিই সেনাপ্রধান কিছু জানেন না, তাহলেও তো প্রশ্ন করতে হয়, আপনি কিসের জন্য কানাডা সফরে কানাডার সঙ্গে জাস্টিন ট্রুডোর সঙ্গে মিটিং করতে গেছিলেন? কেন আপনি বাইডেনের সঙ্গে মিটিং করেছেন? আপনি দেশের কি? এবং জো বাইডেন কি বাংলাদেশের হত্যাকর্তা বিধাতা যে আপনি জো বাইডেনের সঙ্গে মিটিং করেছেন? আপনি কানাডা সফরে কেন গেছিলেন? আজ অবধি কোনো দেশের মানে সেনাবাহিনীর সর্বোচ্চ পদে যিনি থাকেন তিনি কানাডায় গিয়ে মিটিং করছেন, অথচ দেশের প্রধানমন্ত্রী বা সর্বোচ্চ যে উপদেষ্টা তিনি মোহাম্মদ ইউনূস, এটা তো ভাই বিশ্বাস করা যায় না। অর্থাৎ এই ইউএসএইড এর টাকা আসলে আপনাদের এই সেনাবাহিনীর একাধিক কর্তারাও কিন্তু জড়িত আছে, এবং এই সেনাবাহিনীর কর্তারা মিলেও কিন্তু শেখ হাসিনা বিরোধী ষড়যন্ত্রে বৃহত্তর একটা অংশ নিয়েছেন। যদি তা না হয় তাহলে সেনাবাহিনীর এই সদস্যরা একাধিক ক্ষেত্রে শেখ হাসিনা পরবর্তী সময় বঙ্গবন্ধুর মূর্তি কেন ভাঙলেন? ঠিক যেদিন শেখ হাসিনা দেশে চলে এলেন, মানে ভারতবর্ষে চলে এলেন, তার পরের দিনই আমরা বিভিন্ন জায়গায় দেখলাম সেনাবাহিনীর লোকেরা গিয়ে বঙ্গবন্ধুর মূর্তিকে দড়ি বেঁধে মাটিতে নামালেন। এই অর্ডার কি আপনি দিয়েছিলেন? যদি এই অর্ডার আপনি না দেন তাহলে যারা, অর্থাৎ যে সেনাবাহিনীর সদস্য বঙ্গবন্ধুর মূর্তি সেদিন দড়ি দিয়ে টেনে মাটিতে নামালো, তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আজকে আপনি এসে বলছেন আইন শৃঙ্খলার পরিস্থিতি রক্ষা করার জন্য আপনাদের এক হতে হবে, কিন্তু আপনি সেদিন কেন আইন শৃঙ্খলার হাতে মানে পরিস্থিতি শক্ত হাতে থামাননি? সেদিন একটা ছেড়ে দিন, 1 মাসও হয়নি 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে চুরে গুড়িয়ে ফেলা হলো। আপনি কি দেশে ছিলেন না? আপনি দেখেননি? আপনাদের বিজেপি সদস্যরা ওই স্পটে গেল, তারপরেও ওই ওই অরাজকতা, ওই ইতিহাসকে ধ্বংসকারী ওই আন্দোলনকে থামালো না কেন? আজকে আপনি বলছেন সকলকে এক হতে হবে, কিসের জন্য? আপনি তো দিনের পর দিন প্রশ্রয় দিয়ে গেছেন। অর্থাৎ শেখ হাসিনা যেদিন চলে গেছেন তার পরের দিন 6ই আগস্ট আপনার সেনাবাহিনীর সদস্যরা যেভাবে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছে, ঠিক একই রকম রেপ্লিকা 6 মাস পরে ছাত্ররা, উন্মুক্ত উদ্দাম জামাতপন্থী ছাত্ররা 32 নম্বর ধানমন্ডির বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে আজকে ইতিহাসকে ধ্বংস করেছে। তারও দোষর কিন্তু আপনি সেনাপ্রধান। ফলে মনে রাখবেন, আজকে যতই আপনি মানুষের সামনে ভালো সাজার চেষ্টা করুন, সবকিছু যে আপনার ইশারায়, আপনার প্রত্যক্ষ মদতে হয়েছে তাও কিন্তু সাধারণ মানুষ আজকে বুঝতে পারছেন। আপনি আজকে বলেছেন আপনার সেনাবাহিনীতে 2 লক্ষ পুলিশ আছে, মানে টোটাল আইন শৃঙ্খলা বাহিনীতে 2 লক্ষ পুলিশ আছে, 30,000 তার মধ্যে সৈন্য আপনার সঙ্গে আছে। তারপরে আপনি বলেছেন 1.5 বছরের মধ্যে আপনি কথা দিচ্ছিলেন ইলেকশন হবে, তাই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের ইলেকশন করতে হবে, এইরকম একটা হুঁশিয়ারি মোহাম্মদ ইউনূসকে দিয়েছেন। তা তো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারার ব্যাপার, আমি এটা নিয়ে কিছু বলছি না, কিন্তু 30,000 সৈন্য যদি আপনার হাতে থাকে তাহলে দিনের পর দিন আপনি ভারতকে কিসের জন্য উস্কানি দিয়ে গেছেন? কিসের জন্য সীমান্তে আপনি বলেছেন পিঠ দেখাবেন না? যদি ভারতবর্ষ আপনাদের উপরে কোনো র্যাডিক্যাল স্টেপ নিত তাহলে এই 30,000 সৈন্য আপনি মোকাবিলা করার জন্য কি যথেষ্ট আপনার মনে হয়েছিল? হয়নি, কারণ আপনিও জানতেন সাধারণ মানুষের আবেগটি কোন দিকে, আর সাধারণ মানুষের আবেগ যেদিকে আপনি সেই আবেগটাকে কাজে লাগিয়ে দিনের পর দিন ক্ষমতা বাঁচানোর চেষ্টা করেছেন। আপনিও জানেন এই 30,000 সৈন্যর থেকে কয়েক গুণ বেশি লোক তো কলকাতাতে বসবাস করে। আপনার দেশের প্রাক্তন সেনাবাহিনীর কর্তারা মিছিল করে বলেছিলেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করবেন।
আপনার দেশে ভারতের পতাকা পায়ের তলায় মারানো হয়েছে। কিভাবে আপনারা একের পর এক নেতাদের জেল থেকে ছেড়ে দেওয়ার অনুমতিটা দিলেন? কোথায় আইন শৃঙ্খলা? সবকিছু কিন্তু আপনি দেখেছেন। ফলে এই বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতির জন্য আজকে আপনিও কিন্তু দায়ী। মনে রাখবেন, ডেভিল হান্ট যেভাবে আপনি শুরু করে বাংলাদেশের এই উন্মুক্ত জামাতপন্থী সরকারকে মদত দিয়েছেন, আগুনে ঘি ঢেলেছেন, সেই আগুনে কিন্তু আপনারও পুড়ে ফেলার সময় এসে গেছে। ফলে আজকে জয়শঙ্কর যখন আপনাকে বার্তা দিয়ে বলেছে যে কোনোভাবেই সন্ত্রাসবাদ বাংলাদেশের ক্ষেত্রে স্বাভাবিক বিষয় নয়, আপনি একটা জায়গায় বেছে নিন, মানে আপনি একটা জায়গায় একটা দিক বেছে নিয়ে আপনি ডিসাইড করুন আপনি ভারতের সঙ্গে সম্পর্ক রাখবেন কি রাখবেন না, তখনই আপনার টনকটা নড়ে গেল। কারণ ভারত এতক্ষণ বা এতদিন আপনাদের বিরুদ্ধে একটা মিনিটও ব্যয় করেনি। সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে আপনার সেনাবাহিনীর সদস্যরা, পার্বত্য অঞ্চলে চাকমা সম্প্রদায়ের উপর আপনার সেনাবাহিনী অত্যাচার করেছে, বস্ত্রশিল্পীদের উপর গুলি চালিয়েছে আপনার সেনাবাহিনী। আপনার দেশের আইন শৃঙ্খলা হাতে রাখা সত্ত্বেও দিনের পর দিন সংখ্যালঘুদের উপর নির্যাতন কিসের জন্য হলো? কেন দুর্গা মণ্ডপে পেট্রোল বোমা ছোড়া হলো? এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে সেনাপ্রধান? কিসের জন্য চিন্ময় প্রভুকে জেলে বিনা বিচারে দিনের পর দিন আটকে রাখা হচ্ছে? এই উত্তরগুলো দিতে তো আপনি বাধ্য। আজকে আপনি মোহাম্মদ ইউনূসকে হুমকি বা হুঁশিয়ারি দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনার হুঁশিয়ারির আজকে দরকার নেই, মোহাম্মদ ইউনূসকে অটোমেটিকলি সরতে হবে। কিন্তু আজকে বাংলাদেশের যে অবস্থা আপনি করে ফেললেন, সেই অবস্থা কিভাবে আপনি ফিরিয়ে আনবেন, ভালোর দিকে নিয়ে যাবেন, সেই প্রশ্নের উত্তর আপনি কিভাবে দেবেন? আজকে সতর্ক করুন বা না করুন, আপনার হাতে কিন্তু আর কিছুই নেই। একটা সরকার যেভাবে আপনি চালানোর চেষ্টা করলেন, তার থেকে অত্যন্ত খারাপ একটা জায়গায় এই সরকারকে আপনি নিয়ে যাওয়ার জন্য দায়ী হয়ে থাকলেন। এটা কিন্তু মাথায় রাখবেন। বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙলে বঙ্গবন্ধুকে দূরে সরিয়ে রাখার ক্ষমতা আপনার কিন্তু নেই। আরো একটা বিষয় মাথায় রাখবেন, আপনি স্বীকার করুন আর নাই করুন, আপনার যে সেনাবাহিনী তা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছিল। একদিকে পাকিস্তানপন্থী জামাতপন্থী, অন্যদিকে ভারতপন্থী। এই সেনাবাহিনীর নিচুতলার একাধিক কর্তারা আছে যারা এখনো পাকিস্তানপন্থী এবং জামাতপন্থী হয়ে আছে, যারা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছে, যা তাদেরকে কিন্তু আপনি শেষ 8 মাসেও শাস্তি দিতে পারেননি। অর্থাৎ মানুষকে শাস্তি দেওয়ার গল্পটা শুনিয়ে আর ক্ষমতায় আটকে রাখার চেষ্টা করবেন না। মোহাম্মদ ইউনূসকে সরাবেন কি সরাবেন না, এটা আপনাদের ভাগ বাটোয়ারার ব্যাপার। কিন্তু বাংলাদেশের যে অবস্থা আপনি করলেন, বাংলাদেশের যে ইতিহাসকে আপনি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন, তার জন্য আজকে আপামর বাংলাদেশই শুধু নয়, আন্তর্জাতিক মহলও কিন্তু আপনাকে ক্ষমা করবে না। পারলে আপনি বলুন, ডেভিল্যান্ড শুরু করার পিছনে আপনার আসল উদ্দেশ্যটা কি ছিল? ক্ষমতা নাকি অন্য কিছু? আপনারা কমেন্টে জানাবেন যদি আমার কথার সঙ্গে সহমত পোষণ না করেন। আর এই সেনাপ্রধানের হঠাৎ করে ঘুম ভাঙলো কেন, সে প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।